স্ক্রিন তো দেখা যায় তাই না? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা দেখো, সবাই তো আসছে, আচ্ছা রেকর্ডিং হয়ে যাচ্ছে, এটাই আমাদের শেষ ক্লাস টার্ম ফাইনালের ইতিহাসে বা বুয়েটের ইতিহাসে বলা যায়, যদিও হচ্ছে থিসিস নিয়ে ক্লাস ক্লাস নিতে পারি। এখন হচ্ছে দেখো, সামিয়া ম্যাডামের হচ্ছে 7টা স্লাইড। সামিয়া ম্যাডাম এসে স্লাইডের হচ্ছে তোমার ডিজাইনটা চেঞ্জ করেছে, বাট পড়াশোনা আগের মতো একদম সেম টু সেম। ওই কারণে মনে করবো না যে হচ্ছে স্লাইডে কিছুই নাই বা টার্ম ফাইনালে কিরকম আসে এরকম কিছুই না। এই কারণে আমি যে অ্যান্সার গুলো দিয়েছি সবই স্লাইড থেকেই স্ক্রিনশট তুলে তুলে দিয়েছি। মাহফি স্যারের স্লাইডটা একটু অন্যরকম ছিল, বাট কন্টেন্ট সেম ছিল। তো এই স্লাইড গুলাই পড়বা, কোনো সমস্যা নাই। আর সাকিব স্যারের জন্য 10টা, তাই না? সাকিব স্যারের হচ্ছে এই 10টা স্লাইডই হচ্ছে মেইন। আর তার মধ্যে 6 নম্বর স্লাইডটা হচ্ছে পাচ্ছিল না হয়তো, বা এটা 19 ব্যাচ থেকে নিয়ে আসছি। স্যার এটা ক্লাসে পড়াইছিল কিন্তু আমাদের দিতে ভুলে গেছে, পরে 19 ব্যাচ থেকে নিয়ে আসছি। তো এই 10টা স্লাইড পড়লে আর বাকি কিছু পড়ার দরকার হয় না। আর আমিনাল নূর স্যারের তো 5টা স্লাইড। এখন কোন টিচার কি বলছে এটা বলি। এখন আমিনাল নূর স্যার যেটা বলছে, আমিনাল নূর স্যার যেহেতু নতুন আসছে, আগে শান্তনু স্যার নিত, শান্তনু স্যার একটু ক্রিয়েটিভ কোশ্চেন করতে এসডিজি থেকে বা হচ্ছে বিভিন্ন টার্গেট থেকে। কিন্তু আমিনাল নূর স্যার বলেছে যে এই এসডিজি গোলস আর হচ্ছে টার্গেট এগুলো থেকে একদম মেমোরাইজিং টাইপের কোশ্চেন আসবে। আর একদম রিজিড মেমোরাইজিং না, মানে ব্যাপারটা হচ্ছে যে এইভাবে ডিরেক্ট বলবে না যে এই গোলটা কি বা এই এর হচ্ছে 3টা টার্গেট লাগে, এরকম কিছু বলবে না। হয়তো বা ওই যে সিটিতে যেরকম কোশ্চেন আসছিল না, মানে ডেভেলপিং কান্ট্রির সাথে, মানে সরি, ডেভেলপ কান্ট্রির সাথে ডেভেলপিং কান্ট্রির কি কি পার্থক্য দেখা যাচ্ছে, বা বাংলাদেশ ভবিষ্যতে কি করতে পারে, এটা নিয়ে কিন্তু হচ্ছে ওই যে 3 নম্বর স্লাইডে যেটা আমি দেখাই দিই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে তো অবশ্যই আসবে। বিশেষ করে হচ্ছে এই যে প্রোগ্রেস অফ বাংলাদেশ, যাদের হচ্ছে এসডিজি গোলস গুলো মনে থাকে না, তারা যদি প্রোগ্রেস অফ বাংলাদেশটা পড়তে পারো, তাহলে দেখবে এসডিজি গোলস গুলো অটোমেটিক্যালি মনে পড়ে যাচ্ছে। মানে যদি একটু ইলাবোরেটলি পড়াশোনা করো প্রত্যেকটা গোল সম্পর্কে, তাহলে কিন্তু তোমার কাছে কিছুই মনে হবে না। সেখানে প্রোগ্রেস অফ বাংলাদেশে যেগুলো কথা লেখা আছে, জাস্ট একবার রিডিং পড়ে যাবা, তাহলে তোমার আইডিয়া হয়ে যাবে, কারণ এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। আর হচ্ছে এই যে এই স্লাইডে দেখবা তোমার আচ্ছা অ্যাচিভমেন্ট। মুমিন, হ্যাঁ, হ্যাঁ। এগুলো কি তুমি হচ্ছে ইয়াতে অ্যাড করো নাই সাজেশনে? না, সাজেশনে আমি মানে এসডিজি গোলস আর ইন্ডিকেটরস এগুলা কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট এটা তো আমি বলতে পারছি না, এখন এতগুলো স্ক্রিনশট তুলতে যেতে অবস্থা খারাপ হয়ে যাবে, ওই জন্য আমি দেখাই দিচ্ছি এখানে। আচ্ছা। আমিনাল নূর সাহেব তো বেশি স্লাইড না, তার মধ্যে 2 নাম্বার আর 3 নাম্বার স্লাইড, যদিও সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 3 নাম্বার স্লাইড। 3 নাম্বার স্লাইড পড়লে 2 নাম্বারটা পড়ার দরকার হয় না। তুমি হচ্ছে 3 নাম্বার স্লাইডটা একটু দেখবা। 3 নাম্বার স্লাইডের মধ্যে একটা বিরাট অংশ যেটা হচ্ছে প্রোগ্রেস অফ বাংলাদেশ, এই পার্টটা আছে এটার মধ্যে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, দেখো অ্যাচিভমেন্টস, মডারেট ইমপ্রুভমেন্ট এরিয়াস আর হচ্ছে চ্যালেঞ্জেস। এই মানে হচ্ছে স্যার 17। বলেছে যে 4 নম্বরটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড, যে ডেভেলপমেন্ট ইন্ডেক্স না, ইন্ডাইসেস। ওটা তো ওখান থেকে তো ওই ম্যাথ স্লাইডটা আসবে। খুব আমি ইম্পর্টেন্ট ম্যাথের স্যার কথা তো বলেছে। ম্যাথের কথায় আসতেছি। আমি আগে এই মুখস্থ পাঠের কথা বলছি। মুখস্থ পাঠের জন্য তোমার 1 নাম্বার স্লাইড, দুই আচ্ছা। নাম্বার স্লাইড যদি অত ভালো করে নাও পারো তাও সমস্যা নেই, বাট 3 নাম্বার স্লাইডটা পুরোপুরি পড়তে হবে। যেমন এখানে প্রোগ্রেস অফ বাংলাদেশে তোমার অ্যাচিভমেন্টস এর মধ্যে দেখা যাচ্ছে যে মাত্র 2টা গোলস হচ্ছে আমরা পুরোপুরি ভাবে অ্যাচিভ করতে পেরেছি, একটা হচ্ছে 4 আর হচ্ছে 12। আর মডারেট ইমপ্রুভমেন্ট এরিয়াস এর মধ্যে কোন কোন এসডিজি, যেমন 1 2 3 আর 6 7 আর হচ্ছে 9, এই এসডিজি গুলো হচ্ছে আমরা মডারেটলি ইমপ্রুভ করতে পেরেছি। আর যেগুলো হচ্ছে এখন ইমপ্রুভ করতে পারিনি বা যেগুলোতে এখন অনেক চ্যালেঞ্জেস আছে আমাদের, যেমন 14 15 16 17, লাস্টের 4টা যেগুলো প্লাস হচ্ছে 10। সো এগুলা কেন করতে পারিনি, কি কি প্রতিবন্ধকতা আছে, এগুলো একবার জাস্ট রিডিং পড়ে যাবে তাহলেই হয়ে যাবে। তারপর স্পিল ওভার ইন্ডেক্স, এটা নিয়ে আসতে পারে শর্ট নোট, যে একটা দেশের পারফরমেন্স উপর একটা দেশ কিভাবে নির্ভর করে না করে, এটার সম্পর্কে একটু পড়ে যাবা। তাহলে এগুলা পড়লে তোমার মানে এসডিজি গোলস বাংলাদেশের উপর কি ইম্প্যাক্ট ফেলছে না ফেলছে এটা সম্পর্কে জেনে যাবা। শুধু হচ্ছে যে গোল আর টার্গেট মুখস্থ করবো এটাই না। সো এই লাইনগুলো একটু পড়ে যাবা তাহলেই হবে। আচ্ছা, এনপিটি 39টা কি মুখস্থ করা লাগবে? এনপিটি 39টা তুই একদম এসডিজি গোলস যেভাবে মুখস্থ করিস একদম লাইন বাই লাইন ওইভাবে মুখস্থ করতে পারবি না, বাট কিছু কিছু জিনিস তো মুখস্থ করাই যেতে পারে। ব্যাপারটা হচ্ছে যে স্যার বলছিল যে পার্সেন্টেজ যেগুলো আছে বা আরে পার্সেন্টেজ বা নাম্বারিং যেগুলো আছে এগুলো একদম ঠিকঠাক লিখতে হবে। তো কারণ মেমোরাইজিং যেগুলো এগুলা তুই হচ্ছে পুরো লাইনটা হয়তো মুখস্থ করবি না, বাট একটু আইডিয়া নিয়ে রাখবি যে কোনটা 35%, কোনটা 25%, কোনটা 3% বিলো, অথবা কোনটা 10%-এর কাছাকাছি থাকতে হবে। এগুলো জাস্ট নিজের মতো করে একবার নোট করে নিবি তাহলেই হবে। আবার আর আমি এসডিজি এটাও ভয় আছি 17টা? যে এটাও ভয় আছে যে আমি যে স্যার হয়তো বা ডিরেক্ট বলে দিতে পারে এনপিটি এত ব্যাখ্যা, মানে এনপিটি এত কি ছিল বা এনপিটি কয়েকটা লেখো, নির্দিষ্ট কয়েকটা, মানে একটা এসডিজির আন্ডারে যে 3টা এনপিটি থাকবে ওই 3টা এনপিটি সিরিয়ালি লিখতে বলবে এরকম না। মনে করলো যে হচ্ছে এনপিটি কি? এনপিটি 12 26 তারপর হচ্ছে 33 এরকম লিখতে বলে, সেক্ষেত্রে কিন্তু ফার্স্টে এটা আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন এসডিজির আন্ডারে। তো এটাও কিন্তু সুন্দর করে পড়ে যেতে হবে। তুমি যদি আগে ভাই, আইডেন্টিফাই করতে পারো যে কোন এসডিজির এনপিটি, তাহলে
এনপিটি গুলা কিন্তু মনে রাখা সহজ। এনপিটি কি আচ্ছা মিস জিনিস? করলাম আমি এই সমস্যা। এনপিটি কি মুখস্থ করা লাগবে 39টা? হ্যাঁ, আমি তো বললাম যে আমি তো মুখস্থ করতেই চাচ্ছি। এটা তো কি ভাই বোর্ড স্যার পাগল তো পরীক্ষা নাকি? নাকি? স্যার তো সিয়াম হচ্ছে জীবনেও আমাকে দিবে না। স্যার সিয়াম তো হচ্ছে স্যার আমাকে এই সিয়াম স্লাইড বলল যে হচ্ছে 39টা নাকি স্যার বলছিল মুখস্থ করার কথা। আর মুখস্থ হ্যাঁ তো আমি তো হ্যাঁ আমি টার্গেটের ওটাই কথা কি বলছি, কিছু বলছে? আমি ওটাই বলছি স্যার টার্গেটের কথা কি কিছু বলছে? টার্গেট গুলা 17টা এসডিজি, তারপরে টার্গেট এগুলা, তারপরে 39টা এনপিটি সব মুখস্থ করতে হবে। না না না, টার্গেটের ব্যাপারটা স্যার বলছিল যে টার্গেট মনে না রাখলেও সমস্যা নাই, বাট এনপিটি গুলো মনে রাখবা, কারণ এই স্লাইডটা হচ্ছে স্যার একটা পুরা ক্লাসে, যেখানে হচ্ছে অন্যান্য সেকশনও ছিল, সব সেকশন একসাথে মিলে এই ক্লাসটা অনেকক্ষণ ধরে নিছিল, এবং ক্লাসের লাস্টে এটা বলছে যে এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, এনপিটি গুলো মনে রাখতে হবে তোমাদের। যদি স্লাইড 2 নাও পড়ো তাও কোনো সমস্যা নাই, কারণ স্লাইড 3 তে দেখবো তোমার এসডিজি গুলো আছেই। এমনকি হচ্ছে আচ্ছা, স্লাইড ওই 2 যে এর উপর ইয়া যে সিপি দেখলাম ছিল, যে স্লাইড 2 এর উপর প্রিভিয়াস সিপি ছিল। ইয়ারের কোয়েশ্চেনে দেখলাম যে এন এসডিজি দিয়ে দিছে পিছনে। হ্যাঁ, এখন আমাদের এসডিজি দিয়ে দিবে কিনা এটা আমি জানি না, এসডিজি গুলা দিয়ে দিলে জাস্ট তুমি আইডিয়া পেতে পারো, কিন্তু এনপিটি তে তোমাকে মনে রাখতে হবে কোন এসডিজি আন্ডারে কোন এনপিটি। কারণ আগে আচ্ছা, দেখতাম যে এরকম করে উল্লেখ করতো ঠিক সিক্স আছে। পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এভাবে উল্লেখ করে দিত ভাই, এভাবে উল্লেখ করে দিতে পারে, এনপিটি এগুলো তো মানে মনে কি? রাখা অনেক কঠিন। এনপিটি বাংলাদেশের জন্য কি ইন্ডিকেটর আর কি, এসডিজি এর আন্ডারে কিছু টার্গেট। ইয়েস, 169টার মধ্যে কি হচ্ছে 39টা। ভালো যে 169টা মুখস্থ করতে হচ্ছে না, এরকম ভাবলে কিন্তু সহজ পড়া। এ ভাই পাগল কোনোভাবে নাকি আর সহজ তুমি না, চতুর্থ? কোনোভাবে সহজ না। কত কষ্ট করে 17টা মুখস্থ করা লাগে হ্যাঁ, আমার এসডিজির গোল, মনে হয় না সেখানে আমিনাল নূর স্যার এগুলো দিবে, যে এনপিটি ডিরেক্টলি লিখতে দিবে, 40টা এগুলো দিবে না। এনপিটি। অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকতে পারে না, এখানে। কেমনে করবো জানি না। এই ক্যামেরা অন করো সবাই, রেকর্ড হচ্ছে না? দেখি চেহারাগুলো দেখি সবার। যে আমার ক্যামেরা অন চেহারা করতে দেখলে আমার ভয় আমার পেয়ে যাবি। এক্সটার্নাল এক্সটার্নাল ইয়া বানাতে, সরি এক্সটার্নাল কি যেন বলে এটাকে। কি আমার এই ইন্টারনেটের মুমিন, সমস্যা? আচ্ছা এই সামিয়া ম্যামেরটা কেমনে কি ওই একটা স্লাইড আছে না, বইয়ের পেজ দিছে? বইয়ের পেজ দিছে, ওটা আমার দেখবা যে ওটা মনে হয় আমি ইয়াতে ইনক্লুড করছি না, সাজেশনে কি আছে আমার। ওটা ম্যাডাম কি বলছিল যে ওখান থেকে কিছুই পড়ার মতো নাই, জাস্ট যে লাইনগুলো আন্ডারলাইন করা আছে ওগুলো একবার পড়ে গেলেই হবে। ওডি তো বুঝিও না, ওডি কি কইছে না কইছে হ্যাঁ, আমিও বুঝিও তো আমিও না। পড়িনি, আমিও পড়বো না, কারণ আমি দেখছি যে ওটা না পড়লেও পারা যাচ্ছে সবকিছু, তাহলে আমি কি জন্য পড়বো ওটা। যে লাস্টের স্লাইডটা সামিয়া আর ম্যাডামের হ্যাঁ, হ্যাঁ 7 নাম্বারটা, মেবি 7 নাম্বারটা। 7 নাম্বারটা। ওটা ম্যাডাম তেমন কিছুই পড়ায়নি, আর আসবেও না এরকম। আর এই সাকিব আর নাজমুল সাকিব স্যারটা কেমনে কি পড়তেছে? ওটা তো ধরেই নাই না। হ্যাঁ, ওটা আমি বলছি, আচ্ছা, আসি সমস্যা নেই। হুম, বল বল। হ্যাঁ, প্রোগ্রেস অফ বাংলাদেশটা খুব ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে স্ট্র্যাটেজিস ফর রিডিউসিং পভার্টি অ্যান্ড ইকুয়ালিটি, মানে ইনইকুয়ালিটি, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, তার জন্য এটার স্ট্র্যাটেজি গুলো ব্যাখ্যা করা আছে এখানে। স্ট্র্যাটেজি যাদের ট্রান্সফার কোনটা? ছিল তারা তো খুব ভালো করে জানো যে আমরা 4টা জিনিস ফলো করি সবসময়: ভিশন, তারপর অবজেক্টিভ, তারপর হচ্ছে গোলস, তারপরে হচ্ছে মেজর অফ কি যেন বলে ওটাকে, এমওই যেটা। সো এইভাবে সবকিছু লেখা আছে। মেজার অফ ইফেক্টিভনেস। হ্যাঁ হ্যাঁ, মেজর অফ ইফেক্টিভনেস। সো এগুলো একবার রিডিং কাজ, এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নাই। তারপরে হচ্ছে এই যে সিভিল ইঞ্জিনিয়ারের যে রোল, আমাদের এসডিজি তে কোনগুলো এটা এসডিজি আসবো, হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে রিলেটেড, এগুলো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন এটা হচ্ছে আসছে। সাস্টেনেবল সিটিজ অ্যান্ড ইন্ডাস্ট্রি হচ্ছে, বা হচ্ছে যেটাকে কি বলা হয় রেজিডেন্ট স্ট্রাকচার 9 আর 11, এগুলো তো এটা ডিরেক্টলি প্রিভিয়াস ইয়ারে আসে নাই কখনো। প্রিভিয়াস ইয়ারে হয়তো বা আসছে আসছে, তো বাট মনে হয় ব্যাপারটা নাকি, হচ্ছে যে আসবো। আমিন স্যার তো এটা প্রিভিয়াস একবার ইয়ার ফলো আসছিল করতে নিষেধ সম্ভবত। করেছে, তার জন্য প্রিভিয়াস ইয়ারটা দেখে কোনো লাভ হবে না। কে প্রিভিয়াস ইয়ার ফলো করতে নিষেধ করছে? ব্যাপারটা হচ্ছে শান্তনু স্যারের কোশ্চেনটা দেখলে তুমি বুঝতে পারবা যে শান্তনু স্যার একভাবে কোশ্চেন দিত, কিন্তু আমিন স্যার ওভাবে দিবেন আর কি। স্যার কিভাবে দিবে? আমি আমিনাল যেভাবে স্যার তো মুখস্থ এই কোশ্চেন? প্রথম। হ্যাঁ, আমিন স্যার এত কঠিন কোশ্চেন করবে না শান্তনু স্যারের মতো। আগে তো শান্তনু স্যার অনেক কঠিন কোশ্চেন করতো, কোশ্চেন গুলো দেখলেই বুঝবা। হুম। এই মিয়া, শান্তনু স্যার পুরা গোলমোল দিয়া দিত, আমিনাল স্যার ইন্ডিকেটর না, পড়তে গোল বলছে, তাহলে গোল কে দেওয়া ভালো? মানেই তো তুমি বুঝতে পারছো না, গোল দেওয়া মানেই তো তোমার কত কঠিন কোশ্চেন। মানে আমিনাল নূর স্যার সরাসরি গোল লিখতে বলবে তোমাকে, আর শান্তনু স্যার ওই গোল দিয়ে ওই গোলের মধ্যে থেকে বিভিন্ন ইনসাইট বের করতে বলবে, অনেক কঠিন কঠিন। মানে ব্যাপারটা হচ্ছে ইনসাইড ক্রিয়েটিভ বাই বাইর টাইপের, করা সোজা, ওটা ক্রিয়েটিভ লেখতে টাইপের কোশ্চেন দিত আর কি। বানায় বুনায় লেখা যায়, বানায় বুনায় লেখা যায়, বুঝছো? ইনসাইড টাইপ বানায় বুনায় অনেক লিখতে পারা মুমিন, যায়। অযথা টাইম ওয়েস্ট না করে পড়াও ভাই। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে রোল অফ সিভিল ইঞ্জিনিয়ার্স এগুলো মনে রাখতে হবে, 6, 7, 9, 11 হচ্ছে 13।
দিয়ে এগুলো সম্পর্কে ব্যাখ্যাও আছে। স্লাইড 3 পড়তে হবে আর কি, এটাই কথা না? ইয়েস, স্লাইড 3টা পড়তে হয় ভালো করে। আর স্লাইড 4 হচ্ছে পুরাপুরি ম্যাথ। স্লাইড 4 থেকে শুধু ম্যাথই আসবে। আর এখানে অনেক কথাবার্তা আছে, এগুলো না পড়লেও কোনো সমস্যা নাই। কিন্তু জিআইআই যে ইন্ডিকেটরটা আছে, এখান থেকে শর্ট নোট আসবে, এটা বলছে। সো এখান থেকে কোনো ম্যাথ আসবে না। কোনটা? জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, যেটা জিআইআই, এখান থেকে হচ্ছে শর্ট নোট আসবে, শর্ট নোটটা পড়ে যাবে, আর বাদ বাকিগুলা থেকে হচ্ছে ম্যাথ আসবে। এমপিআই থেকে ম্যাথ আসবে না? হুম। ওকে, এখন দেখো হচ্ছে এই সব ম্যাথ গুলাতে যেটা বলে সেটা হচ্ছে যে তুমি এইচডিআইটা বের করবা। হ্যাঁ, এইচডিআই বের করে তোমাকে, এই যে এখানে একটা ছক আছে দেখো, এই ছকে হচ্ছে এইচডিআই এর ভ্যালু কত কত হলে কিরকম ডেভেলপমেন্ট হয়েছে সেটা প্রকাশ পাচ্ছে। সো এই ছকটা যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, না দেওয়া থাকলে এটা মনে রাখতে হবে। এইচডিআই এর ভ্যালু অবশ্যই তোমার একের থেকে ছোট আসবে। একের থেকে ছোট ভ্যালুর মধ্যে আবার এখানে দেখো একটা রেঞ্জ দেওয়া আছে, রেঞ্জগুলো একটু মনে রাখতে হবে। এখন হচ্ছে আমি হচ্ছে একটা কোশ্চেন মনে ইনক্লুড করেছি সাজেশনে, ওটা ওই কোশ্চেনটা করলে একই সাথে এইচডিআই আর হচ্ছে জিডিআই দুটাই হয়ে যায়। তাহলে ওখান থেকে দেখাই দিই কিভাবে করতে হবে। আচ্ছা, এই যে আমি এটা কোথা থেকে পাইছিলাম? আচ্ছা, যাই হোক। এইটা কোত্থেকে? আমি তো হচ্ছে এটাই হচ্ছে ওই ম্যাডামের নোট নাকি। লাস্ট ইয়ার সাজেশন? বাবা, মেথোডোলজিসটা পাইনি আমি কোথাও। আচ্ছা দেখো, ইউজিং দ্য ডাটা গিভেন ইন দ্য টেবিল বিলো, এখানে টেবিলে তোমার কি কি ডাটা দেওয়া থাকবে এটা একটু খেয়াল করতে হবে। এখান থেকে তোমার এইচডিআই আর হচ্ছে জিডিআই দুইটা বের করতে বলেছে, বাংলাদেশ এবং ইউএসএ। বাংলাদেশ এবং ইউএসএ দুইটা ডাটা দিয়েছে। আহ, অন্যান্য সব টার্ম ফাইনালি শুধু বাংলাদেশটা বের করতে বলতো, কিন্তু লাস্ট ইয়ারে দেখলাম যে বাংলাদেশ ইউএসএ দুইটা বের করে তুলনা করতে বলেছে। আমি নানু স্যার কিন্তু এই ধরনের কোশ্চেনই পছন্দ করে দিতে। কম্পেয়ার এন্ড ডিসকাস এনি ডিফিকাল্টিজ অর সিমিলারিটিজ অবজার্ভ বিটুইন এইচডিআই এন্ড জিডিআই ভ্যালুস ফর দ্য টু কান্ট্রিজ। সো এখানে দেখো তোমার চারটা জিনিস লাগে আসলে এইচডিআই ক্যালকুলেশন করতে। একটা হচ্ছে তোমার লাইফ এক্সপেক্টেন্সি। লাইফ এক্সপেক্টেন্সি আর বার্থ হচ্ছে তোমার কত বছর, মানে কত বছর পর্যন্ত তুমি বাঁচবা, তোমার লাইফের এক্সপেক্টেন্সি কত বছর, সেটা তোমার দেওয়া থাকবে। তারপর হচ্ছে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং, সেটা দেওয়া থাকবে, কত বছর পর্যন্ত তুমি স্কুলে পড়াশোনা করছো সেটা। আর মিন ইয়ার্স অফ স্কুলিং, মানে তুমি যত বছর, মিন ইয়ার্স অফ স্কুলিং মানে হচ্ছে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং, আর হচ্ছে সরি, মিন ইয়ার্স অফ স্কুলিং মানে হচ্ছে, আচ্ছা এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং মানে কি? আহ আচ্ছা, এটা এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং মানে কি কেউ জানো? ওয়েট, আশা করে এক্সপেক্টেড যে মানে একটা এতটুকু জনের মতো বাচ্চা আছে। কত বছর আর কি পড়াশোনা করবে? আচ্ছা 18 আচ্ছা, মনে ইয়ার্স এর পড়েছে, এটাই। নিচে একটা বাচ্চা। আন্ডার 18 ইয়ার্স অফ এজ। আর 25 ইয়ার্স অথবা 25 ইয়ার্স অথবা ওল্ডার পর্যন্ত কত বছর পড়াশোনা করবে সেটা হচ্ছে মিন ইয়ার্স অফ অ্যাডাল্টস। স্কুলিং। ওকে, আর হচ্ছে তোমার জিএনআই দেওয়া থাকবে পার ক্যাপিটা। ওকে, এগুলো থেকে এখন কি করে বের করবা তুমি? এইচডিআই যখন বের করবা, হ্যাঁ এইচডিআই যখন বের করবা তখন তোমার অল, উপরে দেখো অল পপুলেশন, অল, তারপরে ফিমেল মেল, এই দুইটা দেওয়া আছে। তুমি যখন এইচডিআই ক্যালকুলেশন করবা তখন শুধু অলের যে ডাটাটা সেই ডাটাগুলো নিয়ে কাজ করবা, কিন্তু যখন জিডিআই ক্যালকুলেশন করবা তখন তোমার ফিমেলও আলাদাভাবে বের করতে হবে, মেলও আলাদাভাবে বের করতে হবে। এটা একটু মনে রাখবা। যেমন ফার্স্টে যখন আমরা বাংলাদেশের জন্য এইচডিআই বের করেছি, দেখো বাংলাদেশের জন্য যে ডাটাগুলো দেওয়া ছিল সব দেওয়া আছে এখানে, লাইফ এক্সপেক্টেন্সি, মিন ইয়ার্স অফ স্কুলিং, এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং আর জিএনআই, এগুলো সব দেওয়া আছে। এখন তোমার এখান থেকে তিনটা হচ্ছে তোমার ইন্ডেক্স বের করতে হবে। একটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি আর বার্থ, যেটা দেওয়া আছে ওখান থেকে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স তোমার বের হবে। এটার যে ফর্মুলা সেটা হচ্ছে, দেখো এখানে ফর্মুলাটা লেখাই আছে স্লাইডে, যে এলই তোমার প্রশ্নে যেটা দেওয়া থাকবে লাইফ এক্সপেক্টেন্সি, সেটা থেকে 20 মাইনাস করবা, ডিভাইডেড বাই 80 - 20 করবা। এখন হচ্ছে এই যে 85 মাইনাস 20 করবা। এখন 20 আর 85 এগুলা কোথা থেকে আসলো? হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন ইন্ডিকেটর, এগুলো হচ্ছে ফিক্সড ভ্যালু। এখন তোমার কোশ্চেনে যদি কিছুই বলা না থাকে তাহলে তোমাকে কিন্তু এই 20 85 এটাই ব্যবহার করতে হবে। আর কোশ্চেনে যদি কিছু একটা নির্দিষ্ট ভ্যালু বলে দেয় যে এরকম ব্যবহার করো, এই যে এখানে দেখো ডাইমেনশন ইন্ডেক্সের নিচে দেখো এই যে ডাইমেনশন ইন্ডিকেটর, মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালুগুলো তোমার এখানে বলা আছে একটা টেবিলে। তো তোমার পরীক্ষায় যদি এরকম টেবিল আকারে তোমার মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকে তাহলে সেই মিনিমাম ম্যাক্সিমাম গুলাই তোমাকে বসাতে হবে। আর যদি কিছু না দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাতে যেগুলো আছে সেগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, যে এলি মাইনাস 20 ডিভাইড বাই 85 - 20, মানে এলি মাইনাস মিনিমাম ডিভাইড বাই ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। তারপরে এডুকেশন ইন্ডেক্স। না, কাজই করতেছি চলবে না। এডুকেশন ইন্ডেক্সের মধ্যে দেখো দুইটা হচ্ছে ইন্ডেক্স লাগবে, একটা মিন ইয়ার্স অফ স্কুলিং আর হচ্ছে এক্সপেক্টেড ইয়ার স্কুলিং। মিন ইয়ার্স অফ স্কুলিং যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটাকে 15 দিয়ে ভাগ করলে তুমি ইন্ডেক্সটা পেয়ে যাবে মিন ইয়ার অফ স্কুলিং এর। আর এক্সপেক্টেড ইয়ার যেটা দেওয়া থাকবে সেটাকে 18 দিয়ে ভাগ করলে সেটার ইন্ডেক্সটা পেয়ে যাবে। এখন এই দুইটা ইন্ডেক্সকে যদি 2 দিয়ে ভাগ করো, মানে দুইটা ইন্ডেক্সের অ্যাভারেজ যদি করো, তাহলে পুরো এডুকেশনের ইন্ডেক্সটা তুমি পেয়ে যাবে ইআই। তাহলে এলইআই আর হচ্ছে ইআই আমরা হচ্ছে পেয়ে গেলাম।
আর একটা লাগবে, সেটা হচ্ছে ইনকাম ইন্ডেক্স বা আইআই। ইনকাম ইন্ডেক্সের ফর্মুলাতে দেখো এখানে কিন্তু লন আছে, এটা দিতে কিন্তু ভুলে যাও না। লন লন জিএনআই পার ক্যাপিটা, জিএনআই পার ক্যাপিটা কোশ্চেনে দেওয়া থাকে না, ওই জিএনআই পার ক্যাপিটা মাইনাস লন 100 ডিভাইডেড বাই লন 75,000 মাইনাস লন 100। এটাও কিন্তু হচ্ছে তোমার জিএনআই এর মিনিমাম ভ্যালু, আর এটা হচ্ছে জেনারেল ম্যাক্সিমাম ভ্যালু 75,000, যেটা এটাও হচ্ছে তোমার এই যে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু যে ইন্ডিকেটরের ইয়া থেকে আসছে। এটা কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাই বসাতে হবে, না দেওয়া থাকলে এটাই। সো এভাবে সব বসায় তিনটা ইন্ডিকেটর গুণ করে 1/3 করবা, মানে কিউব রুট তিনটা ইন্ডিকেটরের গুণফল করে যে ভ্যালু পাবা সেটাই হচ্ছে তোমার আচ্ছা, HDF। যদি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু চেঞ্জ করে দেয় তাহলে কি আমার ওই জায়গায় ওই ভ্যালু বসাইতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওটাই তো বললাম এতক্ষণ ক্লাসে, ওটাই বলে দিচ্ছে। যদি ম্যাক্সিমাম মিনিমাম চেঞ্জ করে দেয় তাহলে ওটাই বসাতে হবে। যেমন হচ্ছে এটা কি কোথাও ছিল ও নাকি এরকম, আচ্ছা। আমি দেখি তো এটা কোন একটা জায়গায় যেন ছিল যে একটু চেঞ্জ ছিল। কোথায় চেঞ্জ হবে? মানে হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি যেটা ওইটাতে চেঞ্জ হবে, আর মনে হয় হচ্ছে ইয়াতে চেঞ্জ হবে না, এটা ইনকামে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এখানে একটা ওই যে হ্যাঁ, স্লাইডের এই যে মধ্যে দেখো জিডিআই যখন ইন্ডেক্স ক্যালকুলেশন করা আছে না, তখন দেখো তোমার এখানে ইন্ডিকেটর মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু দেখো 20-এর জায়গায় 22.5 আছে, 85 জায়গায় 27.5 আছে। মেল ফিমেলের জন্য তো এটা হয়, উপরেরটা তো ফিমেলের জন্য, আর এটা মানে মেলের জন্য। উপরেটা ফিমেলের জন্য? হ্যাঁ। কই উপরে উপরেটা তো এইচডিআই, এটা তো না না, অল উপরের বললাম ওই লাইনটা 82.5। টেবিলের ও রোটা আচ্ছা আচ্ছা, ওয়েট। ওই টেবিলের রোটা জিডিআই তে। আচ্ছা হ্যাঁ, ফিমেল মেল, হ্যাঁ এই যে এখানে দেখ ফিমেল। হ্যাঁ, মানে জিডিআই তো আমি তো বললাম জিডিআই হচ্ছে মেল ফিমেল আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে। এখন কোশ্চেনে যেরকম ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু দেওয়া থাকবে সেটাই, কিন্তু হচ্ছে কোশ্চেনে যদি কিছুই না বলা থাকে সেক্ষেত্রে স্যার বলছিল যে যেটা আমরা ব্যবহার তখন করি বাই 85-20 ডিফল্ট। হ্যাঁ। সেটাই। কিন্তু এই দেখো হ্যাঁ। সেম ফিমেলের জন্য এখন ক্যালকুলেশন করেছে না, এই দেখো 85-20 বসাইছে। এটা ভুল না? আমার তো এটা ভুল মনে হচ্ছে, কারণ এখানে স্লাইডে ভুল যেটা হবে আমার বলা মনে আছে, হয়। এটা স্লাইডে ভুল। অলের জন্য যেটা হওয়ার কথা মেল ফিমেলের জন্য তো একটু ডিফারেন্ট হওয়ার কথা, তাই না? সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট কিন্তু হবে, হ্যাঁ, অবশ্যই এটাই আমি বলি, আলিম ব্রো বললো। 22.5 50 27.5 এটা বসাবো। শুনো আমার মনে হয় হ্যাঁ। এইচডিআই টা যদি এমনি করে এইচডিআই বার করতে হয় ওই টেবিলটা, আর জিডিআই তে এইচডিআই মেল ফিমেল এই টেবিলটা, তিনটা ভ্যালু মুখস্থ করব। যদি টেবিল দিয়ে দেয় তাহলে ওই 4 নম্বর যা দেওয়া থাকবে সেটা নিব, বাস। ইয়েস ইয়েস, তাই তো? এক্স্যাক্টলি, তাহলে এটাই। ওকে, তাহলে এখানে হচ্ছে তাহলে সলিউশনটা ভুল আছে তাহলে। আমাদের এখানে হচ্ছে বাইশ দশমিক হুম। পাঁচ মিনিমাম, 27.5 হচ্ছে ম্যাক্সিমাম ফর ফিমেল, আর মেলের জন্য 17.5 22.5। তাহলে মেলের জন্য সব কম হুম। কম অবশ্যই, কারণ আমরা জানি হচ্ছে পুরুষ বেশি দিন বাঁচে না, মহিলারা বেশি দিন বাঁচে, তার জন্য এখানে তোমার হচ্ছে 5 বছর, এখানে 5 বছরের গ্যাপ, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে সেম। সো হচ্ছে জিডিআই এইচডিআই টা আমরা ক্যালকুলেশন করেছি, এইচডিআই নর্মালি এরকম। আর জিডিআই এর জন্য একই রকম ভাবে ফিমেলের জন্য একবার এইচডিআই বের করবো, মেলের জন্য একবার এইচডিআই বের করবো, তারপর দুইটাকে হচ্ছে আমরা রেশিও করে দিব। দুইটা রেশিও করে দিলেই হচ্ছে আমরা কি পেয়ে যাব, জিডিআই পেয়ে যাব। এখন বাংলাদেশের জন্য একবার করতে হবে, ইউএস এর জন্য একবার করতে হবে, দিয়ে দুইটার জিডিআই কতর মধ্যে পড়ছে দেখো। এই যে ইউএস এর জিডিআই তোমার হচ্ছে একের থেকে বেশি চলে আসছে, 1.05। আচ্ছা জিডিআই, আচ্ছা ওয়েট দেখি তো, জিডিআই এরকম কোন ইয়া দেওয়া জিডি আছে? এর কোনো রেঞ্জ আছে? জিডিআই দেখছি অনেক থেকে বেশি আসে। আচ্ছা জিডিআই তো রেঞ্জ নাই। আচ্ছা এই যে এখানে বলা আছে আচ্ছা। গ্রুপ, কয়েকটা গ্রুপে ভাগ করা ও হয়, হ্যাঁ হ্যাঁ। 5টা গ্রুপ। এখন দেখতে হবে যে কোনটার মধ্যে পড়ছে, হাই এইচডিআই কোয়ালিটি। পার্সেন্ট কিভাবে নিব? ফিমেলেরটা বেশি হয় তাহলেই তো হলো নাকি? না না, তাই না? পার্সেন্ট হিসাব করতে হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে মনে হয়। আচ্ছা না 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 না, এখানে যেটা বলছে যে মেল আর ফিমেলের এইচডিআই বের করবো, দিয়ে দুইটা ডিফারেন্স করবো, দুইটা ডিফারেন্সের পার্সেন্টেজ দেখ। ও, ডিফারেন্সের পার্সেন্টেজ। দুইটা ডিফারেন্সের পার্সেন্টেজ যদি লেস দেন 2.5% হয় তাহলে হাই ইকুয়ালিটি ইন এইচডিআই। মানে হাই ইকুয়ালিটি ইন এইচডিআই মানে হচ্ছে মেল আর ফিমেলের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, এই জন্য যত কম হবে ডিফারেন্সটা তত হচ্ছে গ্রুপ, তত উপরের দিকের গ্রুপে থাকবে। গ্রুপ 1 2 3 4 5 এরকম করে ইয়া করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। 10% পর্যন্ত আছে, 2.5 2.5 থেকে 5 5 থেকে 7.5 তাহলে 7.5 আমাদের এখানে কত আসে ডিফারেন্স দেখ তো, এই ম্যাথে ডিফারেন্স কত আসে? এখানে হচ্ছে ইউএস এর একটা জন্য 1. একটা হচ্ছে কত আসছে এখানে 0.95, আর একটা হচ্ছে 0.90। দুইটারই মেল ফিমেল, তাহলে কেমনি হিসাব করব? ও না, আচ্ছা আচ্ছা, দুইটার এইচডিআই 9590, হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। 5%। 5% আসে হ্যাঁ, তাহলে ইউএস হচ্ছে এর জন্য 5%। হুম, ইউএস এর জন্য 5%। এই যে মানে 5% হচ্ছে মধ্যে আসলে কি ইয়া, ইকুইটি লেখা যায় আমাদের, মিডিয়াম হাই ইকুইটি। আর বাংলাদেশের জন্য
0.5 এর 0.66 বাংলাদেশে তো বেশি আসে কেমনে? বেশি আসা মানে তো ভালো, বেশি আসা মানে তো নিচের দিকের গ্রুপে পড়বে। নিচের দিকের গ্রুপে পড়লেই ও তো লো, হ্যাঁ বোঝা হ্যাঁ, যাচ্ছে লো। ঠিক আছে, হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ, মিডিয়াম হাই, ঠিক আচ্ছা আছে। এটা গ্রুপ মুখস্থ করবো, কোন হ্যাঁ, গ্রুপ? এটাও মুখস্থ করতে হবে, সবই মুখস্থই। কিছু করার নাই। আমি তো জানতাম না, তো কিছু পড়াতে যা বুঝলাম যে এখানে গ্রুপ ওয়াইজ ডিভাইড করতে হবে, শুধু এইচডিটা জানতাম। না, ভালো হয়েছে, আমিও বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এইভাবে আমরা হচ্ছে ইয়া করে দেবো, কারণ লাস্টের ডিসিশনটাই ইম্পর্টেন্ট, এটাই দেখতে চাবে। এটা So, লাগবে না তো, না এসএফ দিয়ে যেটা? না ওইরকম কখনো আসেনি দেখছি। তারপরে এমপিআই যেটা, এটা গত বছর আসছে, এবার আসতে পারে। এমপিআইটা একদম ইজি। এমপিআই এর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। আমরা যে তিনটা জিনিস বের করলাম না, হেলথ, এডুকেশন, স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে লাইফ এক্সপেক্টেন্সি বের করলাম যেটা আর কি। লাইফ এক্সপেক্টেন্সি পরিবর্তে এখন মনে করো যে হেলথ আসছে, আর এডুকেশন তো এডুকেশনই, আর স্ট্যান্ডার্ড অফ লিভিং কে তুমি ইনকামের সাথে তুলনা করতে পারো। এখন মনে রাখবা যে ইন্ডিকেটর ওয়েটেজ একটা বের করতে হয় এখানে। আচ্ছা, তার আগে বলি যে তোমার এখানে প্রত্যেকটা যে হেলথ, এডুকেশন, স্ট্যান্ডার্ড অফ লিভিং, এটার অনেকগুলা করে ইন্ডিকেটর থাকবে, কিন্তু এটা সবসময় ফিক্সড যে হেলথের হচ্ছে তোমার দুইটা ইন্ডিকেটরই থাকবে, এটা কিন্তু ফিক্সড। এডুকেশনের দুইটা ইন্ডিকেটর থাকবে, স্ট্যান্ডার্ড অফ লিভিং এর হচ্ছে 6টা ইন্ডিকেটর থাকবে, এটা ফিক্সড। 2 2 6, এটা ক্লাসে বলে দিয়েছিল, 2 2 6, এটা মনে রাখবা। পার্সেন্টেজ তাহলে তো ফিক্সড। হ্যাঁ, পার্সেন্টেজ তো ফিক্সড। এখন হচ্ছে তোমার এখানে প্রত্যেকটা ইন্ডিকেটরের কারেসপন্ডিং হাউস হোল্ড সাইজ দেওয়া আছে, দেখো 1 2 3 4, এরকম হচ্ছে হাউস হোল্ড। আচ্ছা, এটা 1 2 3 হাউজল 4, নাম্বার। আচ্ছা হাউস হোল্ড নাম্বার, হ্যাঁ 1 2 3 4 এর প্রত্যেকটা হাউস হোল্ডের হাউস হোল্ড সাইজ কতগুলা করে আছে সেটা দেওয়া আছে। আর নিচে হচ্ছে ওই প্রত্যেকটা ইন্ডিকেটর যে আছে, ইন্ডিকেটর ইয়েস অর নো, এরকম ইয়েস নো হচ্ছে বাইনারি, তোমার আইসিটি যেরকম বাইনারি 1 বলতে ইয়েস বোঝায় আর 0 বলতে নো বোঝায়, ওই রকম করে 1 আর 0 দেওয়া আছে প্রত্যেকটা হাউস হোল্ডের কারেসপন্ডিং। যেমন তোমার এখানে দেখো নো ইলেকট্রিসিটি, নো ইলেকট্রিসিটি মানে হচ্ছে তোমার কোনো ইলেকট্রিসিটি থাকবে না। এখন যেখানে 1 আছে তার মানে কি ওই হাউস হোল্ড গুলাতে ইলেকট্রিসিটি নাই, তার মানে কি ইলেকট্রিসিটি না থাকে কি ভালো না খারাপ? অবশ্যই খারাপ। তার মানে যে বাড়িতে হচ্ছে তোমার 0 আছে তার মানে সেটা ভালো। হুম। সো এরকম করে প্রত্যেকটা 0 অন দিয়ে বোঝাচ্ছি ইয়েস অর হচ্ছে নো। এখন এটার উপর ভিত্তি করে তাহলে এটা আমাদের কোয়েশ্চেনটা কিভাবে দিবে? কোশ্চেনটা হচ্ছে, আমি এখন কি করে দেখাবো, এটা হচ্ছে ওই যে 19 ব্যাচের কোশ্চেন আছে না, 19 আসছে? একদম 19 ব্যাচের ফার্স্ট কোশ্চেনটাই হচ্ছে তারা ইয়াটা আর কি। উম বলি 4 নম্বর আর 5, 4 নম্বর 19 ব্যাচের কোশ্চেনে দেখবি হচ্ছে লাস্টের দিকে একদম পুরাই ছকটাই তুলে দেওয়া আছে টেবিলে। আচ্ছা 19 মানে কোয়েশ্চেন তো আমার কাছে নাই তো। আচ্ছা, আমি 19 ব্যাচের কোশ্চেনটা দিয়ে দিবনি আচ্ছা, তাহলে। জিরো আছে মানে কি? জিরো মানে কি কারেন্ট আছে না নাই? আছে আছে। আচ্ছা, আচ্ছা এখানে ওয়ানের জায়গায় আরো হতে পারে না, 2 3? না না না, আমি বললাম না এগুলো হচ্ছে তোমার না জিরো, না, ইয়েস বাইনারি অর নো, বলো না, ইয়েস বাইনারি। নো। শিওর এটা বাইনারি? হ্যাঁ হ্যাঁ, শিওর। উপরে তোমার এই যে আচ্ছা 4754, এগুলো হচ্ছে হাউস হোল্ড সাইজ, মানে কয়জন করে মেম্বার আছে ওগুলো হাউস তো হোল্ড। হ্যাঁ বুঝলাম। আচ্ছা, তো কোয়েশ্চেন কি পুরা টেবিল উঠাই দিছিল 1 0 করে? হ্যাঁ 10, এগুলো সব উঠাই দিছিল, আমাদের জাস্ট ইন্ডিকেটর ওয়েটেজটা বের করতে হবে আর কি, কিছু না। ইন্ডিকেটর ওয়েটেজ বের করে তারপরে আচ্ছা এখান থেকে আচ্ছা। হেড কাউন্ট রেশিও, ইন্টেন্সিটি অফ প্রপার্টি, এগুলো বের করে এমপিআই বের করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা এইচডিআই জিডিআই যা পড়লাম ওগুলোর তুলনায় এটা অনেক সহজ, কারণ ইন্ডিকেটর ওয়েটেজটা দেখো প্রত্যেকটাই হচ্ছে 1/3, 1/3 সাথে সামথিং ভাগ করতে হবে। এখন 1/3 সাথে যে কয়টা করে ইন্ডিকেটর আছে প্রত্যেকটাতে সেই কয়টা ইন্ডিকেটর দিয়ে ভাগ করতে হবে। যেমন হেলথের জন্য দুইটা ইন্ডিকেটর, তার জন্য 1/3 কে 2 দিয়ে ভাগ করবো, তার মানে কি 1/6, এটাকে পার্সেন্টেজে নিলে হচ্ছে 16.7% হয়। তারপরে এডুকেশনের জন্য কি, এডুকেশনের দুইটা ইন্ডিকেটর, এটা ফিক্সড, এটা কোশ্চেনেও কিন্তু দুইটা ইন্ডিকেটর দেওয়া থাকবে। তার মানে 1/3 কে কি দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করবো, তার মানে 1/6, এটাকে পার্সেন্টেজ করলে 16.7% হয়। তারপরে স্ট্যান্ডার্ড অফ লিভিং এর ইন্ডিকেটর 6, তার জন্য 1/3 কে 6 দিয়ে ভাগ করবো, তাহলে 1/18 হয়। 1/18 কে পার্সেন্টেজ করলে 5.6 হয়। সো এগুলো সব হচ্ছে ইন্ডিকেটর ওয়েটেজ পাবো। আমাদেরকে এরকম ছক এঁকেই করতে হবে। ছক যদি না আঁকতে মানে যদি টাইম না থাকে তাহলে ছক আঁকার দরকার নেই, ইন্ডিকেটর ওয়েটেজটা আমরা জাস্ট লিখে দিব যে ইন্ডিকেটর গুলোর জন্য এগুলো এগুলো ওয়েটেজ পাওয়া গেছে। তারপরে এই যে ডান পাশে দেখো পুরো ম্যাটটাই করে দেওয়া আছে। হাউস হোল্ড 1 এর জন্য দেখো এখন ইন্ডিকেটর পার্সেন্টেজ ওয়েটেজ ডেপ্রিভিয়েশনস, এই দেখো এটা ডেপ্রিভিয়েশনের কিন্তু ওয়েটেড বের করছি আমরা, কারণ এখানে দেখবা সবকিছুই হচ্ছে বলা আছে যে মানে যেগুলো আর কি এই দেখো প্রভার্টি ইন্ডেক্স, নাম শুনে তো বোঝা যাচ্ছে যে প্রভার্টি রেট কত হচ্ছে না হচ্ছে এগুলোর উপর ডিপেন্ড করে। তার মানে এগুলো জিরো, যেখানে যেখানে জিরো আছে মনে করবা ভালো, কিন্তু 1 আসা মানে হচ্ছে খারাপ। এখন হাউস হোল্ড 1 এর জন্য দেখো
হাউস ডাউনের জন্য এখন কলাম বরাবর যাবে, হাউস ডাউন তো একটা কলাম বরাবর আছে তাই না? কলাম বরাবর এখন যেখানে যেখানে ওয়ান আছে সেখানে সেখানে তাকাবা, জিরো যেখানে আছে সেখানে তাকানোর দরকার নেই, কারণ ওয়ান বলতে প্রপার্টি বোঝাচ্ছে। সো এই দেখো ফার্স্টে একটা ওয়ান পেয়ে গেছে, অনেক করেসপন্ডিং 16.7% আছে। সো এখানে 16.7 মানে 6 7 দিয়ে গুণ করে দিবা, প্লাস হচ্ছে আবার এখানে দেখো নিচে ওয়ান আছে, অনেক অনেক করেসপন্ডিং কি আছে, কত পার্সেন্টেজ, 5.6। সো 5.6 দিয়ে গুণ করে দিবা, দিয়ে টোটাল পার্সেন্টেজটা ক্যালকুলেশন করবা। এবার প্রত্যেকটা হাউস হোল্ডেরই হচ্ছে টোটাল পার্সেন্টেজ ক্যালকুলেশন করবা। টোটাল পার্সেন্টেজ ক্যালকুলেশন করে দেখবা যে কোন পার্সেন্টেজ হচ্ছে তোমার 33%-এর থেকে বেশি আসছে। প্রপার্টি প্রপার্টি ইন্ডেক্স যেহেতু 33%-এর থেকে বেশি আসছে কিনা, বেশি আসলে হচ্ছে খারাপ, বুঝতে হবে যে অনেক বেশি প্রপার্টি দেখা গেছে ওই হাউস হোল্ডে। সো হচ্ছে আমরা দেখবো যে 33%-এর বেশি কোনগুলো। দেখো হেড কাউন্ট এখন করবো, কয়টা কয়টা হাউসে হচ্ছে তোমার এরকম আছে। দেখো প্রথম হাউস হোল্ড যেটা, সেটা হচ্ছে 33%-এর চেয়ে কম, সো ওটা ভালো, ওটাকে জিরো হিসেবে লিখবো। তারপর এগুলা দেখো 72.7, এগুলো সব হচ্ছে 33 থেকে বেশি, তার জন্য হাউস হোল্ড 2 এর যেটা, এটা কারেসপন্ডিং যে হাউস হোল্ড সাইজ, ওটা কত 7, তার জন্য 7। তারপরে 3 এর কারেসপন্ডিং সাইজ কত 5, 7, 5, 4, এভাবে উপরে লিখবো, নিচে হচ্ছে টোটালটা লিখবো। টোটাল যতগুলো সাইজের হাউস হোল্ড আছে সব টোটালটা করে যেটা আসবে সেটা হচ্ছে তোমার হেড কাউন্ট রেশিও। হেড কাউন্ট রেশিও হচ্ছে 0.8, মানে হচ্ছে 80%। 80% অফ দ্য পিপল আর মাল্টি ডাইমেনশনালি পোর, এটা মিন করছে এটা দিয়ে। তারপরে ইন্টেন্সিটি, প্রপার্টি ইন্টেন্সিটি এটা বের করবো। হেড কাউন্ট রেশিও হচ্ছে এইচ আর ইন্টেন্সিটি হচ্ছে এ। এটা বের করার জন্য হচ্ছে যে তোমার ওই যে হেড কাউন্ট রেশিওতে যেগুলো যেগুলোতে তোমার নাম্বার ছিল, মানে 7, 5, 4, 7 এর কারেসপন্ডিং টোটাল পার্সেন্টেজ কত আসছে, ওই টোটাল পার্সেন্টেজ গুলো দিয়ে উপরে মাল্টিপ্লাই করতে হবে। নিচে হচ্ছে এখন কিন্তু আবার মনে রাখতে হবে, এখন কিন্তু আবার 4 যোগ করা যাবে না, 4 বাদ দিয়ে যেটা, যে তিনটা হাউস হোল্ড আছে সেই তিনটা হাউস হোল্ডের সাইজ হচ্ছে যোগ করতে হবে। করে যে পার্সেন্টেজটা আসবে সেটাই হচ্ছে তোমার ইন্টেন্সিটি অফ প্রপার্টি বা এ। এখন তুমি এইচ আর হচ্ছে এ পাইলে এই দুইটাকে যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে তোমার যেই ইয়াটা আসবে সেটাই হচ্ছে তোমার এমপিআই। বুঝছো, এটাই হচ্ছে তোমার এমপিআই। বোঝা গেল এমপিআই ক্যালকুলেশন? এমপিএ তো ম্যাচই আসে, কোনো ইয়ান তো আসে হুম না, না? হুম। আচ্ছা মানে একটু ওয়েট হচ্ছে করো তো। যে ওকে, হ্যালো। হ্যাঁ, হ্যালো। তো হচ্ছে এই যে 4 নাম্বার স্লাইডের যে, ওকে, 4 নাম্বার স্লাইড থেকে এই ম্যাথগুলোই আসবে। আর আমি যেটা বললাম জিআইআই, যেটা জিআইআই থেকে হচ্ছে তোমার শর্ট নোট আসবে, শর্ট নোটটা একটু পড়ে নিও। আর ম্যাথ থেকে কিভাবে ডিসিশন নিতে হয় এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর এখানে ভুল হওয়ার অনেক চান্স থাকে, যেটা সেটা হচ্ছে যে লন ইউজ করতে হয় তোমার, ওটা ভুল হওয়ার চান্স থাকবে। আর হচ্ছে তোমার ইয়ে বের করার সময় হচ্ছে সব যোগ করে দিলে হবে না, প্রথমটা বাদ দিয়ে যোগ করতে হবে। ওকে, সো এটা গেল। আর হচ্ছে 5 নাম্বার স্লাইড, যেটা স্যার বলছে কিন্তু সবগুলো স্লাইড থেকে কোশ্চেন করবে। তো প্রথম স্লাইডটা একবার রিডিং পড়ে যাও, ডেভেলপমেন্ট প্রজেক্ট বলতে কি বোঝায় না বোঝায়, হ্যান ত্যান এগুলো আমার আমার হচ্ছে সাজেশনে কিছু কিন্তু হচ্ছে ওগুলো সব আছে, সাজেশনটা পড়ে গেলেই হবে। আর ডেল্টা প্ল্যান থেকে যা যা লাগবে এটা আমার সাজেশনেই আছে, ওখান থেকে পড়লেই হবে। যেমন এটা হচ্ছে স্যার ক্লাসে যা যা বলছে সেটার উপর ভিত্তি করে করেছি, যেমন 6 ডেল্টা প্ল্যান, যেটা এটা কিন্তু একদম লিখতে হবে। তোমার স্ট্রাটেজিক গোল সাজেশনে নাই যেগুলো, হচ্ছে 3 আর 4, তাই না মমিন? না 4 থেকে ওই ম্যাথটা আছে, কিন্তু ওই ম্যাথটাও ভুল, কিন্তু ম্যাথটা আমি এখন বুঝাই দিলাম, ওখান থেকে করতে হ্যাঁ, পারবা। আর আমি যদি টাইম না পাই তাহলে 3 আর ম্যাথগুলো 4 আমি তাইলে করবো। পিডিএফ থেকে পড়বো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আর বাকি 1, 2 আর 5 তুমি তোমার সাজেশন থেকে পড়লে সাজেশন হয়ে কই যাবে। দিছো? কি সামির, হুম, সাজেশন গ্রুপে দেওয়া আছে। সাজেশন টিমসে দিছো না? না টিমসে হ্যাঁ দেই হ্যাঁ, নাই, দিয়ে টিমসে। দিচ্ছি, তাহলে টিমসে আচ্ছা, দেইনি এখনো, দিব। আচ্ছা, টিমসে ওটার সাথে তাহলে আরেক কিছু বলছি, টিপস দিয়ে দিবনি। আচ্ছা, সমস্যা হ্যাঁ নেই। মমিন, হ্যাঁ। বলতেছি যে হচ্ছে 1, 2 আর 5, তাইলে এইগুলো সাজেশন থেকে পড়লেই হচ্ছে, তাই তো? 3 আর 4 হুম হুম। পিডিএফ থেকে পড়বো। 2 নাম্বারটাও না, 2 নাম্বারটা এসডিজি গোলস, ওকে। 1 আর 5, যেটা সবাই স্কিপ করে যাবে, ওটা কিন্তু ভালোভাবে পড়তে হবে।
5 নম্বরটা বিশেষ করে। যেমন 6 ডেল্টা স্পেসিফিক গোলস, যেটা এই ছয়টা স্পেসিফিক গোলস হচ্ছে মনে রাখতে হবে। তারপর হচ্ছে এই যে হটস্পট ওয়াইজ ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস, এটা কিন্তু আসবেই বলছে, যে কোনো একটা হটস্পট বা দুইটা, যে কোনো দুইটা আসতে পারে। এখানে ইস্যুস গুলো মনে রাখার উপায় হচ্ছে সবই দেখবা সিমিলার। দুই একটা স্পেশালিটি আছে, ওটা কোন জায়গাগুলোকে কোন হটস্পট ডিনোট করা হয়েছে ওটা যদি ভালো করে আইডিয়া থাকে তাহলে কিন্তু লিখতে পারবা। আর এই যে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের ফ্রেমওয়ার্ক, যেমন থিমেটিক স্ট্র্যাটেজি, হটস্পট স্ট্র্যাটেজিস, আর হচ্ছে ন্যাশনাল স্ট্র্যাটেজি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর এই যে টাইমলাইনও কিন্তু চলে আসতে পারে, কিছু করার নাই, স্যার বলছে আসবে। সেগুলাই ওই লাস্টের স্লাইড থেকে এই 3-4টা জিনিস দিলাম, যে এই 3-4টা জিনিসের বাইরে আর কিছু পড়ার দরকার নাই। জাস্ট টাইমলাইন, স্ট্র্যাটেজি, হটস্পট, আর হচ্ছে 6 স্পেসিফিক গোলস, এই 4টা মুখস্থ করবো, তাই হয়ে যাবে। তাহলে আমিনাল নুসারে পড়া হয়ে গেল। আগের বছরগুলোতে আমিনাল নুসারের পার থেকে 2টা কোশ্চেন করতে, কিন্তু এবার সিনিয়র টিচার বলে 3টা কোশ্চেন করতে পারে। ওকে, এখন হচ্ছে সামিয়া আচ্ছা, আরেকটা মারাত্মক কথা, সেটা হচ্ছে সামিয়া ম্যাডামের পার্ট। সামিয়া ম্যাডামের পার্টের জন্য আর স্লাইডে যাওয়ারই দরকার নাই। সামিয়া ম্যাডামের পার্টটা আমি এত অ্যানালাইসিস করে দিয়েছি যে এখান থেকে এটার বাইরে আর কিছুই আসবে না। প্রথমে আমি যেটা বললাম সেটা হচ্ছে মাহফিজ স্যার যে কোশ্চেনগুলো করতো, 3 সেট কোশ্চেন, যেটা একদম প্রত্যেক বছর 2012 সাল থেকে চলে আসছে, ওই কোশ্চেনগুলো করবা। এবং তুমি যদি সলিউশনও দেখো, সলিউশনও দেখবা যে ম্যাডামের স্লাইডের সাথে একদম কন্টেন্ট মিলে যায়, ওই কারণে আমি ম্যাডামের স্লাইড থেকে সব এখানে তুলে দিয়েছি, যাতে স্লাইডের ফিলটা পাওয়া যায়। যেমন এখানে যে 4টা লেভেল আছে, 4টা লেভেল সম্পর্কে লিখতে বলে, এবং আর্সেনিক মিটিগেশন প্রোগ্রামের কারেসপন্ডিং এক্সাম্পল দিয়ে লিখতে বলে। এটা হয়তো ম্যাডাম এবার নাও দিতে পারে, কিন্তু তারপরেও ওই স্পেসিফিক ভাবে ওই এক্সাম্পলটার জন্য কি করা যায় না করা যায়, এটা আমি আবার ওই সলিউশন থেকে কেটে এনে এখানে বসাই দিচ্ছি। মানে আর্সেনিকের জন্য নাই এটা মনে করার কোনো কারণ নাই, ওটা আমি এখানে যে ফর এক্সাম্পল দিয়ে ওটাও লেখা আছে, ইনক্লুড করা আছে এখানে। তারপরে হচ্ছে যে ক্লায়েন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ, যেটা এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মনে হয় আমাদের ইয়াতেও ছিল, সিটিতেও ছিল। সিটিতে স্লাইড থেকে ছিল, বাট এসআইএ থেকে ছিল, এইগুলো ছিল না, কিন্তু এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। সো এগুলা পড়বা। আর হচ্ছে এই যে ডিমান্ড বেস অ্যাপ্রোচ, এই যে এখানে যেগুলোর পাশে দেখবা যে ইয়া করা নাই, যেগুলোর পাশে মার্কিং দেওয়া নাই, সেগুলো মনে করবা কখনোই টার্ম ফাইনালে আসেনি, বাট ম্যাডাম ক্লাসে বলছে এবার আসতে পারে। যেমন এই যে ডিমান্ড বেসড অ্যাপ্রোচ, যেটা এটা কিন্তু কখনোই টার্ম ফাইনালে আসেনি, কিন্তু ম্যাডাম ক্লাসে বলছে আসতে পারে, যে কারণে আমি এটা ইনক্লুড করেছি। তারপরে এটা দেখো, যেগুলোর পাশে মার্কিং দেওয়া আছে সেগুলো কিন্তু টার্ম ফাইনালে আসছে, এটা যেমন অনেকবার আসছে টার্ম ফাইনালে। সো এটা আবার, এটা কিন্তু আবার সিটিতেও আসছিল, সো এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে এই যে এখানে দেখো যে ক্লায়েন্টের গ্রুপস, তারপর হচ্ছে নিড, ডিমান্ড, অ্যাবজর্পটিভ ক্যাপাসিটি, 4টা বারবারই আসে, কিন্তু এটার সাথে তোমার জেন্ডার ইস্যু ইনক্লুডেড, জেন্ডার ইস্যুটা তো আমি অ্যাড করে দিয়েছি, এবার জেন্ডার ইস্যু আসতে পারে। তারপর হচ্ছে এই যে মেজর ডিফিকাল্টিস ইন ডেভেলপিং কান্ট্রিজ, এটা থেকে 20 মার্কের কোশ্চিন আসবে। ম্যাডামের স্লাইডে যাচ্ছে, এই যে স্লাইডে যে কালার করা অংশটুকু, এইটুকু হচ্ছে ম্যাডামের স্লাইড থেকে নিয়েছি, বাট এখানে ওই রকম ভাবে ডিসক্রিপটিভ মানে এক্সপ্লেন করা, মানে কি বলবো, এক্সপ্লেইন করা নেই ওভাবে, ওই জন্য আমি আবার ইয়া থেকে, সলিউশন থেকে এক্সপ্লেনেশন গুলো নিয়েছি, গ্রাফটা সলিউশন থেকে নিয়েছি, এগুলো ইনক্লুড করলে কিন্তু নাম্বার বেশি পাওয়া সম্ভব। তারপর হচ্ছে এই যে কেস স্টাডি, যেগুলা মেথোলজি, যেটা মেথোলজিসটা আবার ম্যাডামের স্লাইডে নাই, তার জন্য এটা আমি ইয়া থেকে নিয়েছি, সলিউশন থেকে। তারপর হচ্ছে এই যে পার্টিসিপেশন, এগুলো বোঝানোর কিছু নেই, এগুলো একবার পড়লে বুঝে যাবা। সিগনিফিকেন্স পার্টিসিপেশন, তারপরে এই যে প্ল্যানার মাস্ট নো, এটাও কিন্তু কখনো টার্ম ফাইনালে আসেনি, বাট ম্যাডাম বলেছে যে এই 6টা পয়েন্ট, যেটা 6টা পয়েন্ট মনে রাখতে হবে। সো হচ্ছে ওটা আসতে পারে। তারপরে নিড এন্ড ডিমান্ড, এটা কিন্তু এই দুইটার মধ্যে ডিফারেন্স, এটাও কিন্তু শর্ট নোট আকারে আসতে পারে, বা একটা কোশ্চেনের সাথে প্রথমে লিজুর লাগে ফার্স্টে এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে, ওটা ডিফারেন্স বিটুইন নিড এন্ড ডিমান্ড, আর হোয়াট ডাজ দ্য প্ল্যানার মাস্ট নো, এই দুইটা কোশ্চেন মিলে একটা কোশ্চেন করতে পারে, যে কারণে নিড আর ডিমান্ডের মধ্যে হচ্ছে কি পার্থক্য আছে, এটা একটু ভালো করে জেনে যাও। তারপরে হচ্ছে এই যে এটাও কিন্তু কখনো পরীক্ষায় আসেনি, এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড স্লাইড থেকে, কিন্তু সেকেন্ড স্লাইড থেকে কোনো কিছু আসতো না পরীক্ষায় কখনো, বাট ম্যাডাম এবার বলছে যে রুরাল আর আরবানের মধ্যে কি কি ডিফারেন্স দেখা যাচ্ছে ওয়াটার সাপ্লাই স্যানিটেশন কভারেজে, এবং এই ডিফারেন্স গুলো কেন হচ্ছে। সো এগুলা, এটা এই কোশ্চেনটা, পার্সেন্টেজ মনে রাখতে হইব না, ইয়েস কারণ ইয়েস, জানলে হইব। এক্স্যাক্টলি, এই এক্স্যাক্টলি এই কোশ্চেনটা যখন ম্যাডাম বলছে তখন বলছে যে এই কোশ্চেন আসলে কিন্তু এখানে স্ট্যাটিস্টিক্স গুলো ভালো করে লিখতে হবে। যেমন এখানে দেখো তুমি একটা জিনিস, যেখানে 44% আছে, 42% আছে, তুমি এক্স্যাক্টলি, তারপরে এখানে দেখো ইন্ডাস্ট্রি 9%, 16%, এরকম করে এক্স্যাক্টলি যে লিখতে হবে এরকম না, বাট তুমি ওই ওই কাছাকাছি যেতে পারছো কিনা সেটা ইম্পর্টেন্ট। যেমন 44%, 42%-এর পরিবর্তে তুমি যদি একটা 45%, একটা 40% লেখো, তাও কোনো সমস্যা নেই। তারপরে 19%, 16%, একটা যদি 10%, একটা 20% লেখো, তাও কোনো সমস্যা নেই, বাট তোমাকে রেঞ্জটা মনে রাখতে হবে যে কত কত ছিল, একদম এক্সাক্ট যে ওই পার্সেন্টেজ লিখতে হবে এরকম কোনো ব্যাপার না। তারপরে জিডিপি কোড 2.3 থেকে 4.3 হয়েছে, এখন তুমি চাইলে 2 থেকে 5 লিখতে পারো, এটা কোনো ব্যাপার না। বাট তুমি তুমি যে হচ্ছে বিভিন্ন পার্সেন্টেজ দিচ্ছ, এটাই খুব ইম্পর্টেন্ট, এটা দেখলেই নাম্বার দিয়ে দিবে ম্যাডাম। তারপরে হচ্ছে 4-5 ইয়ার 5 ইয়ার্স প্ল্যান, যেটা কি স্ট্র্যাটেজিক শিফট, যেটা এখানে হচ্ছে তোমার 6টা পয়েন্ট আছে, এটাও আসতে পারে। আর রুরাল ইনফ্রাস্ট্রাকচার ফেজেস, এখানে তোমার 5টা ফেজ আছে, 5টা ফেজ সম্পর্কে একটু পড়ে নিবা তাহলে হয়ে যাবে।
সো মিটিংটা ক্লোজ করে আবার একটা নতুন লিঙ্ক দিচ্ছি।